আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, এবং এই ঘোষণার মধ্যে দিয়ে ঘোষণার পর থেকেই নানান আলোচনা, আসলে কি তিনি ফিরবেন, সত্যিকার ফিরবেন, তিনি কি তার নেতাকর্মীদেরকে চাঙা করার জন্য এরকম স্লোগান দিয়েছেন, নাকি সত্যি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা এমন যে শেখ হাসিনা ফিরে আসবেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। কেউ কেউ বলছেন যে তিনি যদি ফিরে না আসতে পারেন তাহলে ডিসেম্বরে কি জবাব দেবেন। কিন্তু তার কিছু লক্ষণ এর মধ্যে দেখা দিয়েছে। দেখেন, আমাদের যেটা বিশ্লেষণ, আমাদের ধারণা, শেখ হাসিনা এখন যা বয়স, ৭৮-৭৯ বছর বয়স একটা মানুষ, এবং জীবনে যিনি প্রায় ডজন বার, মানে ২০-২৫ বার যিনি হত্যার মুখ থেকে ফিরে এসছেন, সেই মানুষ ৮৮-৭৯ বছর বয়সে কি ফাঁসি, কি জেল, সেগুলোর দিকে তাকাবেন নাকি তার নিজের দলের দিকে তাকাবেন? কারণ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতে চলে যাওয়া, আওয়ামী লীগের জন্য যে বিপর্যয় ডেকে এনেছে, শেখ হাসিনা ফিরে আসা সেই আওয়ামী লীগকে আবার সেভাবে ফিরাতে পারে, এর লক্ষণ দেখা দিল। বাংলাদেশে ঝটিকা মিছিল করছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা ঝটিকা মিছিল করছিল, কিন্তু গত এক সপ্তাহের দিকে যদি ফিরে তাকান তাহলে দেখবেন যে এই ঝটিকা মিছিল সাংঘাতিকভাবে বেড়ে গেছে। শুধু বেড়েই যাওয়া নয়, পুলিশকে এখন চ্যালেঞ্জ করা শুরু করেছে সংগঠিত হয়ে। আগে গোপনে চুপিচাপি পুলিশকে এড়িয়ে ঝটিকা মিছিল করতে, এখন পুলিশও জানে, ঘোষণা দিয়ে মিছিল করে, পুলিশ আসে, কিন্তু দেখে লোকের সংখ্যা এমন পরিমাণ যা দেখে পুলিশ পিছিয়ে যায়। ঘটনাটি নোয়াখালীর, এটা সোশ্যাল মিডিয়া সহ সমস্ত পত্র পত্রিকা এটা একটা ঝড় তুলেছে। এবং এখানেই ক্ষান্ত না, নোয়াখালীর ওই ঘটনার রেশ ধরে নোয়াখালীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটলো। সেটিও বলা যেতে পারে যে ঘোষণা দিয়ে সংঘর্ষটি হয়েছে। মুখোমুখি অবস্থানে ছিল দুদল, কিন্তু একটা দল ক্ষমতায় আছে, পুলিশ বাহিনীও আছে তার সাথে, সেই অবস্থায় ওই দলের নেতাকর্মীরা মার খান, এইটা খুব রেয়ার বাংলাদেশে। কিন্তু বিএনপির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, তারা একরকম আওয়ামী লীগের হাতে মার খেয়েছেন। এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয়? আমরা এতদিন যেটা বলে আসছি যে এই আওয়ামী লীগ ইস্যুর যদি রাজনৈতিক সমাধান না হয় তাহলে সামনে এটা বড় রকম সংঘাত সংঘর্ষের তৈরি করবে, সেই লক্ষণই তো দেখা যাচ্ছে। আমরা এক ঝলক আগে নোয়াখালীর খবরটার দিকে ফিরে আসি। সেই খবরটা অলরেডি আপনারা অনেকে পেয়েছেন। নোয়াখালীর সদর উপজেলায় ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্রদল যুবদলের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ছাত্রদল যুবদলের ৬ জন আহত হয়েছে, তাদের মোটরসাইকেল পোড়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। মানে কতটা চ্যালেঞ্জ তারা নিয়েছে মাথায়, যে জানে এরকম সংঘাত সংঘর্ষ হলে পরে তার ফল কি হবে। মামলা তো নর্মালি এমনিতে মিছিল করলেই সন্ত্রাস দমন আইনে মামলা হয়, আর সেখানে যদি ক্ষমতাসীন দলের সাথে সংঘাতে যায় তাহলে কি হতে পারে এটা সহজেই অনুমেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে উপজেলার ৯৯ ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগের দিন যেটা হয়েছিল, যেটায় পুলিশ গিয়ে লোকসংখ্যার উপস্থিতি দেখে ফিরে এসেছিল বা কোনো বাধা দেয়নি, এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। মানে আমি আবারও রিপিট করছি যে আগের দিন এত বিশাল পরিমাণ শুধু ছাত্রলীগ মিছিল করলো, পুলিশ ফিরে আসলো। পরের দিন এটার প্রতিবাদে ছাত্রলীগ মিছিল করলো, কিন্তু তারপর সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতা কর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাতরোপ ইউনিয়নে একটি মিছিল করে এমন সংবাদ পায়। কর্মসূচি শেষে ছাত্র নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাতরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশে একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্র নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে মসজিদের মাইকে চেয়ারম্যানের উপর হামলার কথা ছড়িয়ে দিলে
স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক দলের নেতা হৃদয় সহ 6 জন আহত হন। পরে রাত 8:45টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সাদ হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তার মানে ঘটনাটা ঘটলো কি, যে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ করতে ছাত্রদল সংগঠিত হয়ে নিশ্চয়ই পূর্ণ সমর্থন নিয়ে তারা মিছিল করলো এবং মিছিলের পরে আবারও তারা সেই অসংগঠিত ছাত্রলীগের হাতেই জাস্ট মাইকে একটা ঘোষণার উপরে তারা আবার সংঘাতে জড়িয়ে মার খেলো। জেলা ছাত্রদলের সভাপতি এবিএম রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। পরে আমরা বাদেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের 6 জন নেতাকর্মী আহত হয়েছে, একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে। সুতরাং মডেল থানার ওসি বলছেন তৌহিদুল ইসলাম, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেল ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা রয়েছেন। এবার আওয়ামী লীগ ছাত্রলীগ যদি ফিরতে চায় তাহলে ছাত্রদল মাঠ পর্যায়ে তারাও বাধা দিবে, এটা মোটামুটি একটা প্রমাণ পাওয়া গেল। এবং ছাত্রদল বাধা দিলে একটা সময় তাদের সাথে ইসলামী ছাত্র শিবির বলি, ওই গুটি কয়েক এনসিপি যা আছে তারা যদি একত্রিত হয় তাহলে সামনে তো সংঘর্ষই পারবে। ফলে আমি জানি না বাংলাদেশের নেতৃবৃন্দ সবটা বুঝেও কি না বোঝার পথেই হাঁটবেন, নাকি একটা সমাধানের পথ পাতলে নেবেন। সেই মুহূর্তে এবং সারা বিশ্বে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে পুশব্যাক বা পুশিন। ভারতে অনুপ্রবেশকারী যত মুসলমান নাগরিক রয়েছে, বাংলাদেশ থেকে যারা কাজের অভাবে, ভাতের অভাবে কাজ করতে গিয়েছেন, তাদেরকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই যে দেখেন, মানে সীমান্তে বাংলাদেশিরা এসে বসে আছে, তাদেরকে আমাদের এই বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিচ্ছে না বাংলাদেশ সরকার। কিরকম বেহায়া এবং বজ্জাত হলে এটা সম্ভব? এখন চরমনায়ের পীর মিছিল করে যাচ্ছে না সীমান্তে, আমাদের বাংলাদেশি মুসলমান কষ্টে আছে, কেউ যাচ্ছে না। এখন হেফাজত যাচ্ছে না, এখন খেলাফত মজলিস যাচ্ছে না, এখন বিএনপি যাচ্ছে না, এখন জামাত যাচ্ছে না, এখন কেউ যাচ্ছে না। আমরা যেটা দেখেছি, যখন রোহিঙ্গাদেরকে আরমা থেকে পুশ করা হলো, আমরা দেখেছি তাদের স্বাগত জানানোর জন্য সবাই চলে গেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সকল মৌলবী যত সংগঠন, সবাই এরা তাদের ওয়েলকাম জানিয়েছে। বরং আওয়ামী লীগ সরকার যেন তাদের ভালো করে জায়গা দেয়, সেই জন্য মিছিল মিটিং করেছে। আর এখন নিজের দেশের নাগরিকের জন্য কারো মায়া দয়া নাই। এই ব্যাপারে ইমতিয়াজ মাহমুদ কি বলেছে আপনাদের আমি শোনাই আপনাদের। ইমতিয়াজ মাহমুদ কি বলেছেন? হ্যাঁ, ইমতিয়াজ মাহমুদ কি লিখেছে দেখেন। তিনি একজন লেখক, ব্লগার। উনি লিখেছেন, পুশিন নিয়ে আপনারা যেমন সংবাদ লেখেন, মেহেরবানি করে মনে রাখবেন এই মানুষগুলি এরাও মানুষ, ওরা আমাদের দেশেরই মানুষ, প্রায় সকলেই বাংলাদেশের মানুষ। টেলিভিশনে ওদের দেখাচ্ছে, ওরা কথা বলছে সাংবাদিকদের সাথে, দেখলে কথা শুনলে স্পষ্টই বোঝা যায় এরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশেরই একদল মানুষ ভারতে চলে গিয়েছিল, বেআইনিভাবে গিয়েছিল। ওরা দেশে ফিরতে চাইছে, ওদের দিকে বন্দুক তাক করে রেখেছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না। কিরকম কথা? আমেরিকা থেকে যখন আমাদেরকে একদল নাগরিককে ধরে প্লেনে পাঠিয়ে দিয়েছে, আপনারা কি ওদের এয়ারপোর্টের থেকে ফেরত দিয়ে আমেরিকা পাঠিয়ে দেন? অথবা মালয়েশিয়া থেকে যখন পাঠায়, অথবা মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা এসে ভিড় করে আমাদের সীমান্তে, ওদের তো ওরা তো আমাদের নাগরিকই না। হ্যাঁ, একটা আইনি প্রক্রিয়া ওদেরকে ফেরত পাঠানো দরকার ছিল। সেটা তো ভারতের সাথে আলাপ আলোচনা করে এমনিই ঠিক করে নেওয়া যায়। এই অসহায় লোকগুলোকে কেন হেনস্থা করবো আমরা? আপনারা যখন খবরের কাগজে লেখেন বিজিবি ওদের দেশে ফেরার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে, এটা শুনতে কিরকম লাগে? একদল গরিব মানুষ দুমুঠো ভাত জোটানোর চেষ্টায় বা কোনো দুষ্ট লোকের পাল্লায় পড়ে যে কোনো কারণে হোক দেশ ছেড়ে চলে গিয়েছিল, এখন ফিরতে চাইছে। বা ধরেন সেই দেশের সরকার চাপ দিচ্ছে ওদেরকে ফিরে আসার জন্যে, বা জোর করে ধরেই না হয় ফেরত পাঠাচ্ছে, ওদেরকে আসতে দিবেন না? ও ভাই, গরিব না হলে এই লোকগুলো তো প্লেনেই আসতো একটা ট্রাভেল পারমিট নিয়ে, তখন তো আবার বলতেন ওয়েলকাম ব্যাক।
সরকারকে বলি দয়া করে বিষয়টা দেখেন, এদেশের মানুষ যদি দেশে ফিরতে চায় ওদের বাধা দিবেন। এটা কোনো বীরত্ব নয়, এটা অন্যায়। এই দেশের নাগরিক যদি না হয় তাহলে আলাদা কথা। আপনারা খেয়াল করেছেন আমেরিকা থেকে যখন হাত পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দিল এই ইউনিশ চোট্টা সরকার, সেটাকে গ্রহণ করেনি। বিএনপি তাদের গ্রহণ করেনি, এই সরকার গ্রহণ করেনি, জামাতের সরকার। তখন কেউ প্রতিবাদ করেছে? তাদের তো আপনি ঠিকই আসতে দিলেন। তাহলে ভারতে আপনার দেশের নাগরিক, আপনি দেখেন আরেকটা দেখবেন যে এইটা সব সর্বশেষটা দেখান, সর্বশেষ যেটা আপনাকে এটা, হ্যাঁ দেখেন তারা কি বলতেছে, ভাতের অভাবে সেখানে গিয়েছে, ভাতের অভাবে। আপনারা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। তারা বলতেছে ভাতের অভাবে গেছে। শুনেন তো, শুনেছেন তো যারা চাপা মারেন যে ভারতের লোক না খেয়ে থাকে, ভারতে আপনারা চিকিৎসা না করে, যে টাকলা ফুয়াদ নাকি ফাকলা ফুয়াদ বলেছে যে ভারতে চিকিৎসা করতে যাবেন না, ভারত না খেয়ে মরবে। না খেয়ে কে মরে দেখেন তো, কি বলতেছে, ভাতের অভাবে, পেটের দায়ে সেখানে। নেক্সট, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের বলেছিলাম না যে বাংলাদেশের 1 কোটি মানুষ সরাসরি ভারতে কাজ করে খায়, প্রমাণ পেয়েছেন তো। এই যে বাংলাদেশের ডেলেভার ওইখানে গিয়ে চাকরি করে, এরা একটু ভুল বলেছে বা মিথ্যা বলেছে বা এড়িয়ে গেছে। মিনিমাম বাংলাদেশি টাকায় 1200 টাকা পায়, মিনিমাম আয় করে 1200, কোথাও কোথাও বাংলাদেশি টাকা 2000 টাকা আয় করে ডেলিভারেরা, যারা দিন মজুর। কারণ 1200-1500 রুপি পেলে আপনার 2000 পার হয়ে যায়। 1000 রুপি বেতন পাওয়া কোনো বিষয়ই না সেখানে। কারা যেন বলে যে ভারতে তো কাজ নাই, ওইখানে কেন যাবে, তারা যেন এই ভিডিওটা ভালো করে দেখে নেন। আমি বলেছি তো 1 কোটি মানুষ ভারতে খায় দায় পরে বাংলাদেশ সরকারের উপরে। বরং 1 কোটি লোক প্রতিদিন যদি 100 টাকা করে পাঠায় তাহলে 100 কোটি, যদি 500 টাকা পাঠায় প্রতিদিন বাংলাদেশে, তাহলে 500 কোটি টাকা প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে ঢুকতেছে ডেলিভারিগিরি করে করে এখানে নিচ্ছে। আপনাকে একবার এটা ভেবে দেখেছেন? আবার এই যে দেখেন একজন গান বানিয়ে ফেলেছে। প্লিজ এডিটর সাহেব, এই ইন্ডিয়া নাকি তাদের সবচেয়ে বড় শত্রু, একটু দেখেন, একটু এই র্যাপারকে দেখেন, ঠিক আছে? ভারতের বিরুদ্ধে তাদের গান, ওয়াজ করেও শেষ হচ্ছে, মানে ওয়াজ মহফিল, মসজিদ, তারপর ওয়াজের মঞ্চ, বাইতুল মুকাররমে বলে আসে, গান বানাচ্ছে ভারতের বিরুদ্ধে। একটু দেখেন গান বানাইছে, কেন বানাইছে? এই একটা প্রশ্ন করি, প্রশ্ন শোনেন, চাচা খালু জেডা ভারত আমগো বন্ধু হইলে, প্লিজ, হ্যাঁ ওকে। ভারত মানে চাচা খালু যেটা, ভারত আমাদের বন্ধু হইলে শত্রু তাইলে কেডা? আর এরকমই পেয়ারা পাকিস্তানি, এদের 30 লক্ষ হত্যা করলেও সমস্যা নেই, এদের মাদের ধর্ষণ করলেও সমস্যা নেই, এদের তারপরও পাকিস্তান ভালো। আর 1 কোটি মানুষ ভারত থেকে সরাসরি কামাই করে আনতেছে, তারপরও ভারত শত্রু। 1 কোটি মানুষ, আবারও বলি, 100 টাকা করে যদি বাংলাদেশে প্রতিদিন পাঠায় তাহলে 100 কোটি। যদি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা প্রতিদিন 500 টাকা পাঠায় তাহলে 500 কোটি টাকা ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে আসতেছে। এরাই আবার লম্বা লম্বা করে ভারত শত্রু তোমার কেঠা। শোনো জেঠা, ভারত যদি বন্ধু হয় শত্রু তোমার কেঠা। পাকিস্তান থেকে কয় পয়সা আসে, পাকিস্তান থেকে কয় পয়সা আসে। তারপর আবার দেখবেন কিছু মৌলবী আছে, এরা দেখবেন ভারত দখল করে ফেলতে চায়। কথায় কথায় এরা ভারত দখল করে ফেলতে চায়। কেন দখল করতে চায়, কি কারণে? মানে এরা নিজেরা যে কি মনে করে, লিল্লাখোরেরা যে কি মনে করে আপনি কল্পনা করতে পারবেন না। এরা বাংলাদেশি, তার চেহারায়, ভাষায়, পোশাকে স্পষ্ট, এবং মুসলমান। এখন কারো জজবা জাগে না, এখন রোহিঙ্গা প্রেমী ফেলানির ভাই বোনদের জজবা এখন জানে না। এখন ফেলানির মা ও বাবা, খালু, চাচা, ফুপা, দুলাভাই, শালা, এরা কোথায়? ফেলানির ভাতারেরা, ফেলানির মায়ের ভাতারেরা এখন কোথায়? ফেলানির দুলাভাইরা এখন কোথায়? ফেলানির চাচারা এখন কোথায়? চাপা মারো যে ফেলানিকে ধরে নিয়ে গেছে, এদেরকে ধরে নিয়ে গেছে। ফেলানির জন্য যারা চিৎকার করে তারা এখন বলে না কেন এই যে এই বন্যা তার রোহিঙ্গাদের যদি বাংলাদেশ সীমান্তে এইভাবে আটকে রাখা হইতো, এতক্ষণ চামড়া নাই পীর মিছিল শুরু করতো, চিঙ্কু বাম মিছিল শুরু করে দিত। এই চিঙ্কু বাম, যে বাম বদমাইশ গুলো, এই বাংলাদেশের বাম চক্কর বক্কর ভর্তি পশুরা, এরা আগে মিছিল করতো। এখন কোথায় চক্কর বক্কর ভর্তি? তোমরা না গিয়েছিলা রোহিঙ্গাদের এগিয়ে নিতে? আমরাও গিয়েছিলাম, গণজাগরণ মঞ্চ গিয়েছিল। এখন যাও না কেন? এগুলো মুসলমান, এদের জন্য তোমার প্রাণ কাঁদে না? চক্কর বক্কর ভর্তি বাসদি ফাঁসদি বামাতি জামাতি এলে কোথায়? এখন কোথায় মানবাধিকার কর্মীরা? এদের জন্য তোমার কেন নিজের দেশের জনগণ আনতে তোমার এখন এত কষ্ট লাগে কেন? আর কত ভণ্ডামি এই দেশের বামেরা এবং মুসলমানেরা, বাংলাদেশের বাম এবং মুসলমানরা কত বড় যে ভণ্ড,
আরো আপনাদের জানাবাদ আছে, মুসলমানদের চাইতে বামেরা বেশি ভণ্ড। এখন বামদের চেতনা জাগে না। এখন কমিউনিস্টরা কোথায় বাংলাদেশে? এখন বাসদীরা কোথায়? বিপ্লবী কাউন্সিল কোথায়? এখন উদিসি কোথায়? এখন উদিসি কোথায়? সে চিঙ্কুবাম উদিসিরা এখন কোথায়? তোমরা এদের নিয়ে কথা বলো না কেন যে আমার দেশের নাগরিক দেশে ফিরিয়ে আনো? এখন মৌলভীও চুপ, মোহাম্মদীরাও চুপ, মার্ক্সবাদীরাও চুপ। কারণ কি? দালমে কুস্ত কালা হায়। কিন্তু এদের যদি বার্মার নাগরিক মুসলমানদের আটকাইতো, এতক্ষণ দেখতেন মিছিল কাহাকে বলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বামপন্থীরা সবাই দৌড়াইতো তাদের আনার জন্য, এবং এনেছে। কিন্তু নিজের দেশের নাগরিক এখন বিপদে, নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে, চিৎকার করতেছে, এখন তাদের আসতে দিতেছে না কেন ভাই? এখন তোমাদের চেতনা কেন জাগে না? এখন তোমাদের জজবা কেন জাগে না? তাহলে যে ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এটা যে একটা ভণ্ডামি, ওই যে মানবতাবাদ বামপন্থীদের, সাম্যবাদ, এটা যে একটা ভণ্ডামি, আরো প্রমাণ করতে হবে আপনাদের, আরো বুঝাই দিতে হবে। প্লিজ এডিটর সাহেব কয়েকটা কিছু কমেন্টস দেখান, কিছু দেখি, দর্শকের কিছু কমেন্টস নেই। বাংলাদেশ যদি নিজ দেশে মানুষের সাথে বেইমানি করে, তাহলে এরা সীমাতে না এমনিতেই মারা যায়, তাতে ভারতের কিছু যায় আসে না। কিন্তু ভারতের এই মানবতাবাদী যারা, তারাই দেখবেন যে মিছিল মিটিং শুরু করে দিবে। কিন্তু এখন জজবা জাগে না। আচ্ছা আপনাদের আচ্ছা এখন 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 বাইতুল মুকাররম গরম হয় না কেন? এখন মসজিদের মিম্বর খালি কেন? বার্মার মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানের জন্য, যাদের এত আত্মা ফাইটা যায়, বার্মার রোহিঙ্গা মুসলমান সন্ত্রাসীদের জন্য যে সমস্ত বাম ডান জামাতি বামাতি সামাতি, ঠিক আছে, সামরানা পীর মির যত আছে, ওয়াহাবি লামাজহাবি, সব চিৎকার চেঁচামেচি করে। এখন কেন কথা বলে না? আমি যে আপনাদের বারবার বলেছিলাম, প্রমাণ হয়ে গেছে তো, যেগুলো হচ্ছে এই ইসলাম প্রেম, মুসলমান প্রেম, দেশপ্রেম, এটা হচ্ছে একটা টোটালি একটা বদমাইশ। এদের সব সিলেক্টিভ। আপনি দেখেন, আর ভারতেও দেখেন কি করতেছে। আমার কথা সত্যি হয়েছে তো? আমি যখন আপনাদের বলতাম যে কোটি কোটি মানুষ সেখানে অবৈধভাবে চাকরি করে, প্রমাণ পেয়ে গেছেন তো? বাংলাদেশের মুসলমান এবং বামপন্থীরা হচ্ছে জামাল ভিরা পাগলা, ডিমের হালি 3টায় বেচবে, 5টায় বেচবে না, 5টায় কিনবে, 3টায় বেচবে। তাই এখন বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা ভারতে, তাদের এখন আর নিতে রাজি না, নোম্যান্স ল্যান্ডে রেখে দেবে। এটা আবার গর্ব করে বলে, গর্ব করে। ভণ্ডামিটা দেখেছেন তো? কামাই করবে ভারতে, খাবে ভারতে, থাকবে ভারতে, আবার ভারতের গালি। আবার এই দেশের মুসলমানেরা বলবে যে তারা ভারত দখল করতে চায়। এই দেশের মৌলবী লিল্লাখোর কারা যেন বলে যে ভারতের মানুষ মুতখোর, গরুর মুতখোর, কারা যেন বলে হাগে মুতের রাস্তায়। তো যেই দেশে হাগে মুতের রাস্তায় যে ভারতে মানুষ মুত খায়, সেই মুতখোরের দেশে তোমার ভাই বোন খালা ভাগ্নি গ্রামের লোক আর কত বলবো? তোমার তো হায়া নাই, লজ্জা নাই। এই বাংলাদেশের বামপন্থীদের তো লজ্জা নাই, হায়া নাই। কমিউনিস্টদের তো লজ্জা আরো নাই, মুসলমানদেরও লজ্জা নাই। নির্লজ্জ, বেহায়া এবং ভণ্ড, প্রমাণ হয়ে গেছে তো। আবার এমনকি কলকাতার বামপন্থীরা আরেক বজ্জাত, বামপন্থীরা বদমাইশ। এরা বারবার বলেছে না যে একটা অনুপ্রবেশকারী নেই, বলে নাই নির্বাচনের আগে। এখন এগুলো কারা? এগুলো তোমাদের মায়ের লাং লাগে। এগুলো পশ্চিমবঙ্গের বামপন্থীদের মায়ের লাঙেরা এখন সীমান্তে থাকে, না বাংলাদেশের বামপন্থী আর বাংলাদেশের মুসলমানদের মায়ের লাঙেরা এখন বসে আছে এখানে? কারা এরা? এখন এগুলো বললে আমি তাহারি বালা না, তাহারির মুখ খারাপ, মৌলবীর মুখ খারাপ। অনেকেই বলেন যে একই কথা কেন বলেন? প্রতিদিন এটা ঘটতেছে তো। আপনারা মিথ্যা কথা প্রতিদিন বলতে পারবেন, প্রতি সেকেন্ডে বলতে পারবেন, মিনিটে ঘন্টা বলতে পারবেন, সত্যটা বলতে পারবো না। সেই জন্য এই ভিডিওটা আবার রিপিট করতে হচ্ছে, বলতে হবেই তো। বাংলাদেশের মানুষ যে কত বড় ভণ্ড মুসলমান হিসেবে, বামপন্থী হিসেবে, আরো আপনাদের প্রমাণ করতে হবে। এই যে শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা না আসতো, বিজেপি না আসতো, মমতা ব্যানার্জির পতন না করতো, এই সত্যটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে বলছি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই কথাগুলো বলতাম যে ভারতে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে। আর ভারতের হিন্দুদের এবার একটু বলতে চাই পাশাপাশি 1 মিনিট, আপনি 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে জায়গা দিতে আপনার আপত্তি নাই, মিছিল মিটিং করেন না, পত্রিকায় লিখেন না, ফেসবুকে লিখেন না, প্রতিবাদ নাই। আর বাংলাদেশের 1 কোটি সনাতনীদের জায়গা দিতে নাকি আপনাদের জায়গা কম পড়ে, আপনাদের খাবার অভাব পড়ে, চাকরির অভাব পড়ে। আর আমাদের মুক্ত চিন্তার কথা বাদ দেন আপনারা। আমরা তো 10-12 জন বা 20 জন 100 জন যদি যাই, তাহলে তো ভারতের সম্পদ শর্ট পড়ে যাবে। শেখ ফরিদ, মুফতি মাসুদ, ঠিক আছে, ইমরান বশির, হাফেজ এনাম, বা
আসিফ মহিউদ্দিনের যারা পক্ষের, যারা তাদের তাদের বক্তব্য শুনে, আসাদুরের বক্তব্য শুনে মুক্ত চিন্তা হয়েছে, তারা ধরেন এরা সংখ্যায় কত, বড় জোর 100। এই 100 জনকে যদি আপনারা ভারতে জায়গা দেন, আপনাদের তো ভারতের সম্পদ নষ্ট হয়ে যাবে, ভারতের মুম্বাইয়ের সিনেমা ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের শিল্প ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের সম্পদ আমরা খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো আমরা। তাই শেখ ফরিদ, মুফতি মাসুদকে তো জেলে রেখেছেনি, দয়া করে একটু তারা এইবার ছেড়ে দেন। আপনারা 1 কোটি মুসলমানকে, অনুপ্রবেশকারীকে জেলে না ঢুকিয়ে তাদের পাঠাই দিতেছেন, তো মুফতি মাসুদকে দয়া করে একটু ছেড়ে দেন এখন। আর আমাদের তো আমরা যদি বলি ওইখানে গিয়ে আপনাদেরটা খাবো না, আপনাদেরটা পরবো না, আমরা নিজেরা বাইরে থেকে এনে খাবো, তারপরও আপনাদের জায়গা কম পড়ে যাবে, আপনাদের সম্পদ কম পড়ে যাবে, আপনাদের জলবায়ু কম, পানি কম পড়ে যাবে, আবহাওয়া কম পড়ে যাবে। কারণ আমরা তো মুক্ত চিন্তক। আমরা যতই হিন্দুদের পক্ষে বলি, ভারতের পক্ষে বলি, যতই বাংলাদেশি বাঙালি ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ধর্ম নিয়ে কথা বলি, সঙ্গীত নিয়ে কথা বলি, আমাদের তো আপনারা জায়গা দিবেন না, আমরা জানি। আমাদের যদি এইভাবে পাইতেন বিনা বিষয়, একদিন অবার হয়ে যেত, এতক্ষণ ধরে হয় জেলে পড়তেন, না হলে কোথায় রাখতেন আমরা জানি না। জায়গা আমাদের কথা বাদ দেন, আমরা তো জেনে শুনে বিষ করেছি পান, করেছিস কলসিকা, মেরেছিস কি যেন, মেরেছিস কলসিকানা নাকি করেছিস কলসিকানা, তাই বলে কি প্রেম দেবো না, আমরা তো বিপদে পড়ে গেছি। যাই হোক, কিন্তু এই যে 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে আপনি জায়গা দেন ভারতে, যারা ভারত বিরোধী, হিন্দু বিরোধী, শুধু ভারত এবং হিন্দু বিরোধী নয়, তারা পাকিস্তান প্রেমী, তাদের আপনি জায়গা দিলেন, তাদের নিয়ে প্রতিবাদ নাই। 1 কোটি হিন্দুকে নিয়ে যাইতে বলছে, আমি বলছি এদের নিয়ে যান। অনেকেই বলেছে কেন নিব আমরা, 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান নিতে পারতেছেন, আপনার মুসলমান, আপনার হিন্দু সম্প্রদায়ের লোক নিতে আপনাদের তো খারাপ লাগে কেন? যাদেরকে সারাদিন দ্বিতীয় শ্রেণীর সিটিজেন মনে করা হয় বাংলাদেশে, যাদের বলা হয় যে এরা ভারতীয়, এরা বাংলাদেশি না, এরা ভারতীয়, এরা ভারতের এজেন্ট বলা হয়, আপনি তাদের জায়গা দিবেন না। কিন্তু 1.5 কোটি এই অশিক্ষিত বর্বর, যারা সমস্ত সম্পদ ইনকাম করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, প্রতিদিন বললাম তো 500 টাকা করে যদি যায়, 500 রুপি, তাহলে প্রতিদিন 500 কোটি রুপি আপনার চলে যাচ্ছে বাংলাদেশে। আর আমরা খেলে পড়লে আপনাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে না? বাহ বাহ, আপনাদের বিচার। যাই হোক, আর বাংলা এডিটর সাহেব কিছু কমেন্টস দেখেন। হ্যাঁ, ফরিদ ভাই, আপনাদের বিজেপির সাথে স্থানীয় লোকজনদের কেন, এটা তো মাথায় আসছে না এবং হাতে লাঠি নিয়ে কি, বুঝলাম না। ও আরেকটা জিনিস বলি, বাংলাদেশে বিজেপি বিএসএফ এর ব্যাপার সীমান্তে, সেখানে বাংলাদেশি লোকজন এখানে সাধারণ নাগরিক কেন, মানে বুঝতে পারছেন তো, চুলকায় ঘাও বানাইতে চাইতেছে। ভাই, ভারতের সাথে যেদিন আপনাদের চুলকানি লাগবে, সেদিন কিন্তু বুঝতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। এই যে লিল্লাহর মৌলবীরা যে বলতেছে এরা ভারতকে দখল করবে, যুদ্ধ চায়, যুদ্ধ হইলে কিন্তু বুঝবেন কেমন লাগে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু এদের খাসিলো দেখে মনে হয় যুদ্ধটা আসলে দরকার, তাহলেই বুঝতো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। কমিউনিস্টরা ইসলামিস্টদের বন্ধু মনে করে, বন্ধু না, কমিউনিস্টরাই এখন ইসলামিস্ট। আপনারা নিশ্চিত থাকেন, কমিউনিস্টদের বন্ধু, ইসলামিস্টরা কিন্তু কমিউনিস্টদের বন্ধু মনে করে না। এই যে ইসলামিস্ট, তারা কিন্তু কমিউনিস্টদের কাফের মনে করে। আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আপনি কমিউনিস্ট হইলেও ইসলামিস্ট আপনাদেরকে কাফের মনে করে। মজার বিষয়। তারপরেও এরা যেচে বন্ধু হইতে যায় কমিউনিস্টরা এই ইসলামিস্ট দেশের। আর দেখেন, পৃথিবীতে কোনো মুসলিম দেশে আপনি কমিউনিস্ট পার্টি নাই, ক্ষমতায় যাওয়া তো বহুত দূর কি বাত। হ্যাঁ, আনু বিহারী চক্রবর্তী চৌধুরী মৌলবাদীদের বাপ ভাই, হ্যাঁ এরা তাই, বাপ ভাই না, এরাই মৌলবাদী, বামপন্থী। আমি বলেছি তো, মার্ক্সবাদ মানেই মোহাম্মদীবাদের দ্বারপ্রান্তে যাওয়া। মার্ক্সবাদ আর মোহাম্মদীবাদের মধ্যে পার্থক্য নাই, মানে সভ্যতা বিরোধী, সংস্কৃতি বিরোধীদের বিরোধিতা করায়। মার্ক্সবাদ মানেই হচ্ছে মোহাম্মদীবাদ, কোনো ফারাক নাই এখন এদের। আর বাংলাদেশি মানুষকে বাংলাদেশি জায়গা দেন, আবার বলে মুসলিমরা, হ্যাঁ যে বাংলাদেশি মানুষরা বাংলাদেশিদের জায়গা দেয় না, কিন্তু রোহিঙ্গাদের জায়গা দিবে, পাকিস্তানিদের জায়গা দিবে। আবার বলবে 26 লক্ষ ভারতীয় আছে, একটাও কিন্তু খুঁজে পায়নি। আবার টাকলা ফোয়া, তারপর আরেকটা কি যেন আছে, হাসিনুল নাকি মাসুদ কর্নেল নাকি ফর্নেল আছে, একটা পেয়ারা পাকিস্তানি, সে আবার বলে ভারতে যায় আপনারা চিকিৎসা নিতে, যাইস না, তোর যাইতে বলছে কারা। আবার কেউ বলে ভারত থেকে আমরা কোনো কিছু কিনবো না শিক্ষা দেওয়ার জন্য। কিনিস না দেখি, কয়দিন থাকতে পারস। ওই হাসিনুলের মোষ না, মোষ তো দূরের কথা, ওই নাবির নিচে লোমও থাকবে না ভাতের অভাবে, বুঝছেন। ওই হাসিনুরের তো চুল বাল কাটার নাবির নিচে লোম কাটার যে প্লেট, সেটা ভারত থেকে এনে চলতে হয়। কর্নেল হাসিনুল ওটা জানে না, বোধহয় ভুলে গেছে আর কি জোশে। এখন হেফাজত কোথায় গেল, চামড়া নাই কোথায় গেল, নাই এখন।
ওই যে বললাম বাংলাদেশের মুসলমান এবং বামপন্থীরা এরা হলো জামালপুরা পাগলা, ডিমের আলি 3টায় কিনবে, 3টায় বেচবে, 5টায় কিনবে। এখন লস হবে যে এখন আর বলবে না। এখন নিজেদের নাগরিক সীমান্তে দাঁড়ায় আছে, এখন আর কেউ এক গ্লাস পানিও খাওয়ায় না। এক মহিলা কালকে দেখলাম বললো যে আমাদের একটু পানি খাইতে দেন, দেয় নাই তাদের। যাই হোক, আরেকটা কমেন্ট দেয়, বাংলাদেশে বিজেপি ইন করুক। বিজেপি বাংলাদেশে ইন করবে কোন দুঃখে? দরকার আছে কোনো? কোনো দরকার নাই, এরা থাকুক, কোনো দরকার আছে না। বাংলাদেশে কেন তারা ঢুকবে? দরকার কি? আপনার মতো মানুষ বাংলাদেশের প্রধান? না ভাই, এত বড় যোগ্যতা আমার নাই। আপনার ভিতর সম্পূর্ণ যোগ্যতা আছে বাংলাদেশে পিএম? না ভাই, আমার সেই যোগ্যতা নাই। এটা ভাই বললেন না ভাই বেশি। এতদিন পর বোঝা গেল ভারতের বদনাম করার জন্য খোলা জায়গায় হাগু করতে। জি, তো খোলা জায়গায় হাগুড়া কারা করে? এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গিয়েই। আচ্ছা, আমি বারবার আপনাদের চ্যালেঞ্জ করছি, ভারতের সমগ্র ভারতের প্রায় 100 কোটি মুসলমান, 100 কোটি বা 110 কোটি, সম্ভবত 110 থেকে 15 কোটি হিন্দু। একটা হিন্দু দেখেন তো বাংলাদেশে এসে ভারতে এসে কাজের বুয়া হিসেবে কাজ, একটা দেখেন, একটা দেখেন আমাকে। কি চামড়া নাই পীর, রেজাল করিম, ফেজল করিম, না কি যেন নাম, কি যেন, ফয়জুল করিম, চামড়া নাই পীর, পীর ভাতৃদ্বয়, একটা দেখাও। আসিফ সার, তুমি একটা ভারতীয় দেখাও বাংলাদেশে এসে কাজের বুয়াগিরি করে। কি কর্নেল হাসিনুর, টাকলা ফুয়াদ, চিঙ্কু মাম, যত আছে চক্রবর্তী, তারপরে যে আরেকটা আছে ইলিয়াচ্ছে, আরেকটা আছে প্যানিক পট্ট, তারপর যে মৌলবীরা শিখরা শিখরি করো ভারত দখল করবে, একটা দেখাও তো, একটা দেখাও। যারা বলো যে ভারতে নাকি গরুর মুদ খায়, রাস্তাঘাটে হাগে, একটা দেখাও। একটা লোক ওইখান থেকে বাংলাদেশে এসে কারো বাড়িতে কাজের বুয়াগিরি করছে, একটা দেখাইতে পারবা 110 কোটি 20 কোটির মধ্যে? কিন্তু তোমাদের 1 কোটি মানুষ যে ওখানে কামলা দিতেছে, লজ্জা আছে তোমাদের? বাংলাদেশ এগুলো ধর্মীয় দলগুলো সত্যি কারে ভণ্ডে, কোনো সন্দেহ নেই। শুধু ধর্মীয় দল না, বাংলাদেশের যত বামপন্থী ব্যক্তি আছে, আপনি টু শব্দটি করতে দেখেছেন? একটা বামপন্থী কেন কথা বলতে দেখেন, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক না। বাংলাদেশে বামের আরো সবচেয়ে বড় বজ্জাত। আগে তো শুধু চিঙ্কু বাম বলতাম নির্দিষ্ট লোকদের, নো, সব ভণ্ড। এই বাংলাদেশিদের সীমান্তে আটকে দেওয়ার মধ্যে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে মুসলমান ভণ্ড, বাংলাদেশে মার্কসিস্ট ভণ্ড, বাংলাদেশে বাসদি, জাসদি, ফাঁসদি যা আছে সব ভণ্ড এবং মিথ্যুক এবং ধোঁকাবাজ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, প্রমাণ হয়ে গেছে। যাই হোক, ফরিদ ভাই, বাংলাদেশে বিজেপির সাথে জনগণগুলো হাঁটিয়ে নিয়ে ভারতে বিএসএফের সাথে ভারতের কোনো নাগরিক লাঠি নিয়ে দেখলো। হ্যাঁ, কারণ বাংলাদেশের নাগরিকেরা উগ্র, মুসলমান মানেই উগ্র, মুসলমান মানেই অসভ্য, মুসলমান মানে হলো ঝগড়াটে, খায় দেয় কাম নাই, ওইখানে গেছে। কিন্তু ঠেলা যখন পড়বে, মায়ের যখন শুরু হবে, পাইকারি পালে পালে মারা যাবে এরা। আর ভারতের যুদ্ধ করতে হবে না। আমি তো ভারত সরকারকে বলি, আপনারা শুধু রপ্তানিটা বন্ধ করে দেন, 3 মাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যা, পালে পালে মারা যাবে, পালে পালে। এমনিতে তো এতিমখানা ছাড়া মৌলবীদের চলে না, সদগানে চলতেন, সদগাও থাকবে না। এটাই এদের কপালের শেষে আছে। ভারতের নতুন আইন করা হবে নাস্তিকদের সংখ্যালঘু স্ট্যাটাস। না, আপনি নাস্তিকদের সংখ্যালঘু স্ট্যাটাস দিবেন কেন? নাস্তিকরা আমরা তো দাবি করি নাই, মানে বাংলা পৃথিবীর কোন নাস্তিক তো বলে নাই ভাই তারা সংখ্যালঘু, এটা এই স্ট্যাটাস কেন? অন্য কিছু বলেন, সংখ্যালঘু হিসেবে কিনে দিবেন। আমরা তো সংখ্যালঘু না, সংখ্যালঘুর ভিতরে সংখ্যালঘু। বাংলাদেশের এবং পাকিস্তানের যারা নাস্তিক, তারা হচ্ছে সংখ্যালঘুদের চাইতে সবচেয়ে বেশি বিপদ আছে ভাই। এটা আমি কলামে লিখেছি। আমাদের চাইতে অসহায় বাংলাদেশে যারা মুক্তচিন্তক, পাকিস্তানের যারা মুক্তচিন্তক, এদের চাইতে অসহায় পৃথিবীতে নাই। আপনারা তো এটা বুঝাইতেই পারেনি। আপনি যদি সংখ্যালঘুকে জায়গা দেন, তাহলে মুক্তচিন্তক বা নাস্তিকদের সবার আগে তাদের ডিক্লেয়ার দেওয়া উচিত যে কোনো রকম শর্ত ছাড়া তারা আসতে পারবে। এটাতে আমরা যে কত বিপদে, আমাদের জান যে কোথায়। আমরা সংখ্যালঘু, এই যে হিন্দুদের পক্ষে আমি হলো কথা বলার আছি, একজন তো আছি, বলতেছি সনাতনীদের পক্ষে, সংখ্যালঘুদের পক্ষে। সারা পৃথিবী আছে, আমাদের পক্ষে কেউ নাই, নট এ সিঙ্গেল ম্যান। কোনো সংগঠন আমাদের জন্য কাজ করে না মুক্ত চিন্তকের জন্য। আমাদের যে কত হাইকোর্ট দেখায় রে ভাই, যে দেখেন মুফতি মাসুদ জেলে পড়ে আছে, যদিও শুনছি যে তিনি কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছেন। সেটা একটা মোল্লাও সত্য কথা বলে না, মোল্লা মানে মিথ্যাচার প্রপাগান্ডা চলে। হ্যাঁ, মোল্লাগিরি এখন ব্যবসা। মোল্লা আগে মোল্লা দেখলে বুঝতাম এরা সত্য কথা বলে, এরা ভালো মানুষ। এখন উল্টা, মোল্লা মানে মৃত্যুক, মোল্লা মানে জঙ্গিবাদ। এখন যে আমিরে জামাত তো বামপন্থী দল করতো, ওই জাসদি করতো, জাসদি সে ছিল, ওটা তারা গুপ্ত জাসদি ছিল। এটা কোনোদিনই এরা কোনোদিনই পাবে, এরা ছিল তখন জাসদ হয়ে তারা বেঁচে থাকতে, টিকে থাকার জন্য। কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো তারা তখন জাসদে ঢুকে গেছে সবাই, ওই জাসদ। ফরিদ ভাই, এখন বাংলাদেশের মুসলমান উপযোগ তারা
স্বার্থে আঘাত পড়লে বাপকে হ্যাঁ, চমৎকার কথা বলেছেন প্রিয় দর্শক। কে লিখেছেন? কি সোনা পারবিন নাকি কি যেন নাম। বাংলাদেশের মুসলমান নিজের বাপকে অস্বীকার করবে। কারেক্ট, চমৎকার বলেছেন। এই যে এখন ভারত থেকে বের করে দেখেন বাপের অস্বীকার, তার মানে ওইখানে তো কাদের আত্মীয় স্বজন, বাপ ভাই আছে, শ্বশুর শাশুড়ি আছে, এরা বাপকে অস্বীকার, তাই এরা ঠেলায় বলে বাপকে অস্বীকার করে। কিন্তু দেখেন রোহিঙ্গার বেলায় তাদের বুক হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, রোহিঙ্গাদের জন্য হাই হোসেন। রোহিঙ্গারা তাদের দুলাভাই, মেয়ের জামাই কখনো কখনো, আর বাংলাদেশি মুসলমান হচ্ছে তাদের জন্য সুধীর ভাই হয়ে গেছে। প্রিয় আর দু একটা দেখেন। এখন প্রতিটি প্রাইভেট চ্যানেলে টিভি, বিটিভি হয়ে গেছে এই ব্যাপারে আপনি, হ্যাঁ কোনো সন্দেহ নাই, বিটিভি না তার সাথে কিছু আগে ছিল সাহেব বিবি, গোলামের বাক্স ছিল টেলিভিশন, তারপর এখন হয়ে গেছে কি জানেন, সাহেব বিবি গোলাম ইবনে গোলামের বাক্স হয়ে গেছে। এখন সব টিভি এক হয়ে গেছে। আমি বলেছিলাম কিনা আপনাদের, দিন শেষে সব মুসলমান এক হয়ে যায়। আমি বলেছিলাম কিনা যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে সেদিন সবাই মিলে বামপন্থী, ডানপন্থী, মুসলমান সবাই মিলে শুকরানা নামাজ আদায় করে, বিএনপি, আওয়ামী লীগ সহ। বলেছিলাম কিনা? তার প্রমাণ পেয়ে গেছেন। তার প্রমাণ হলো নিজের দেশের মুসলমান নাগরিকদের তারা ঢুকতে দেয় না। এই যে 1 কোটি মুসলমানকে অনুপ্রবেশকারীকে তারা ঢুকতে দিচ্ছে না। এতেই প্রমাণ হয় যে এই দেশে হিন্দু যেদিন বের করে দিবে, হিন্দুদের ঢুকতে দিবে? আপনার কি ধারণা? তাদের নিয়ে তারা প্রশংসা করবে? তারা বলবে যে ভারতের রয়্যাল এজেন্ট চলে গেছে, হিন্দুরা চলে গেছে, ভালো হয়েছে, এগুলো বলবে তারা। হ্যাঁ, পরীক্ষার আপনি তো বলেছেন সংখ্যালঘু শূন্য হয়ে গেলে বাংলাদেশ না খেয়ে মরবে। সিএম শুভেন্দু যেহেতু বলছে হিন্দু শরণার্থীদের জায়গা দেওয়া হবে, কিন্তু অনেক মুসলমান হিন্দু সেজে এক জিনিস আর হিন্দু হওয়ার এক জিনিস। আপনি তাকে ধরেন, হিন্দু সাজলেই তো জায়গা দেওয়া যাবে না। হিন্দু সাজলে ধরা পড়বে। আপনি তাকে নিয়মিত মন্দিরে যেতে বলবেন, তার অ্যাক্টিভিজম দেখবেন, সে কি নামে চাকরি নিয়েছে দেখবেন, তার আইডি কার্ড কি দেয়। হিন্দু সেজে মানুষ তার এক প্রতারণা। হিন্দু হয়ে গেলে সেটা আলাদা কথা, সনাতনী হয়ে গেলে সেটা আলাদা কথা। এই দোষটা তো আপনাদের। আপনারা হিন্দুদের জায়গা দেন না, কিন্তু মুসলমান অনুপ্রবেশকারীদের জায়গা দেন। আর শর্ত এটা ঠিক না যে হিন্দুরা আসলে জায়গা দিচ্ছে, কথা সত্য নয়। এখনো বহুত ঝামেলা আছে। যদি এই কথাই সত্য হইতো যে হিন্দুরা ভারতে গেলে এখন তারা থাকতে পারবে, তাহলে বাংলাদেশে হিন্দু থাকতো না। এই নিশ্চয়তা তারা পায় নাই। আরে ভাই, আমাদের মতো শেখ ফরিদের আপনারা একজনকে জায়গা দিতে পারেন না। মুফতি মাসুদকে জেলে রেখে দিয়েছেন। এখন বলবেন এটা ভারতের, অনেকে আমাকে বলে, কালকেও বলেছে, আজকে বলেছে, ভাই ভারতের আইন এটা সেইটা ওইটা ওইটা। ভাই এগুলো গল্প বাদ দেন, এগুলো গল্প বাদ দেন। এই 1.5 কোটি মুসলমানের জন্য, মুসলমানের জন্য তো আইন দেখাইতে পারেন না। রোহিঙ্গা 60,000 বসে আছে, তার জন্য তো আইন দেখাইতে পারেন না। আইন কেবল শেখ ফরিদের জন্য, মুফতি মাসুদের জন্য, আর যারা বিপদগ্রস্ত হিন্দু বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য আপনি আইন দেখাবেন। আমার পরিচিত অন্তত 20 জন হিন্দু যারা আজ থেকে 25 বছর আগে আসছে, তাদের পাসপোর্ট সিজ করে রেখেছেন আপনারা। তাদের নাগরিক সবকিছু আছে, তাদের পাসপোর্ট সিজ করে রেখেছে গভর্নমেন্ট। আর অনুপ্রবেশকারীদের আপনি জায়গা দিয়েছেন। এগুলো সরাসরি বক্তব্য দিতে হবে, সংসদে বিল আনতে হবে যে কোনো বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসলে তাকে গ্রেপ্তার করা যাবে না। প্রথমত এটাকে সংসদে বিল আকারে আনতে হবে। আর যারা মুক্ত চিন্তক তাদের ব্যাপারে আপনারা কি, ওটা আমি দাবি, ওটা বললে বলবেন আমি আমার পক্ষে বলছি, তাই ওটা আমি বলবো না। কিন্তু আমি বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে বলতে চাই যে ভারত সরকারের উচিত এখনই সংসদে আইন পাশ করা, যে বাংলাদেশ সহ ওই যে সিএ এর কথা বলছেন ওইটা ছাড়াও বলতে হবে, আরো স্পষ্ট বলতে হবে যে কোনো হিন্দু ঢুকলে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে ঢুকলে তাকে বের করে দেওয়া যাবে না, যে সে চায় না। এটা মেনে নিতে হবে। জি, ভারত ছাড়া বাংলাদেশ অস্তিত্বহীন, এটা মানুষের হ্যাঁ মানতে হয়, এটা সত্য বলেছেন। এটা আমি বরাবরই বলি, এটা আমি স্পষ্টভাবে বলে দিয়েছি। আমেরিকার সাথে পাঙ্গা লাগলে বাংলাদেশের মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খাবে। ভারত, মিডল ইস্টের যদি পাঙ্গা লাগে তাহলে 1 বেলা খেয়ে থাকতে পারবে, কিন্তু ভারতের সাথে পাঙ্গা লাগলে না খেয়ে মারা যাবে। জি, ধন্যবাদ। আজকে আপনাদের অনেক বিষয় আলোচনা হলো, তবে প্রমাণ হয়ে গেল বামপন্থী, ডানপন্থী, যাই বলেন বাংলাদেশে, হিন্দু বলেন মুসলমান, এই সবগুলো হলো ভণ্ড এবং বদমাইশ। প্রমাণ হয়ে গেছে। রোহিঙ্গাদের জন্য এদের দিল কাঁদে, কিন্তু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের সীমান্তে বসায় রাখে। কত বড় ভণ্ড! ধন্যবাদ। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এরা কারা? এরা তো আজকে না, এরা সেই 2007 সালেও চেষ্টা করেছিল শেখ হাসিনাকে মাইনাস করতে এবং শেখ খালেদা জিয়াকে মাইনাস করতে। এরা সেই কুশীলব যারা সত্যিকার ভাবে বাংলাদেশের রাজনীতিটাকে নিজেরা কন্ট্রোল করতে চায়। বেশ কিছু, অল্প কিছু কুশীল লোক, সুশীল বলা তারা নিজেদেরকে, কিন্তু আমি সুশীল বলি না, আমি তাদেরকে কুশীল বলি। এই কুশীলরা সবসময়ই চায় অরাজনৈতিকভাবে দেশটাকে চালাতে। এবং শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন 17ই মে
যে উনি ফিরবেন, এবং উনি ফেরার পথে যখন বিভিন্ন ৯টা ডিস্ট্রিক্ট এখন আওয়ামী লীগের কন্ট্রোলে, টু বি অনেস্ট, এবং ৯টা ডিস্ট্রিক্ট ছাড়াও ঢাকা শহরের কিছু কিছু এলাকাতে যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগ কর্মীরা খুবই অ্যাক্টিভ, এবং ঘন ঘন তারা মিছিল করতেছে, মাঝে মাঝে ককটেলও ফুটাচ্ছে, এবং অ্যারেস্টও হচ্ছে, দুটোই হচ্ছে। কিন্তু এরা, এই যে সেলিমুল্লাহ খান, একে তো আমি জ্ঞান অর্জন কি করেছে আমি জানি না, তার জ্ঞান অর্জনের পরিধি কতটুকু তাও আমার সন্দেহ আছে। সে তো একতরফা, সে যে একজন রাজাকারের দোসর, সে যে একজন পাখি এজেন্ট, পাখিদের দোসর, সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। সে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের যে ধারাবাহিকতা, যে হাজার হাজার বছর ধরে যে বাঙালির যে ঐতিহ্য, তাকে সে অবমাননা করতে চাচ্ছে। এবং এই সেলিমুল্লাহ খানের মতন বেশ কিছু লোকজন আছে, এবং আমাদের মতিউর রহমান মতি, প্রথম আলোর, মাহফুজ আনাম টেলিস্টার, তারপর মতিউর রহমান মতি মানব জমিনের, এরা এখন মানে কনসার্টেড এফোর্ট, আমি বলবো কনসার্টেড এফোর্ট, সক্রিয়ভাবে একসাথে ড্রাম বিট করতেছে শেখ হাসিনা আসবে না, মানে শেখ হাসিনা আহ, মানে কোনো মতে ঢুকতে পারবে না, আসলে অসুবিধা হবে। তারা ইউটিউবে, ফেসবুকে এবং মেন মিডিয়াতে তারা একই বক্তব্য দিয়ে যাচ্ছে। তো আপনি ঠিকই বলেছেন, তারা, আমাদের যে কর্মী বাহিনীরা আছে যারা সজাগ হয়েছে এবং যারা উদ্বুদ্ধ হয়েছে এবং জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করতেছে, তাদের মনোবলটাকে ভাঙার জন্যই তারা এই কনসার্টেড এফোর্টে নেমেছে। আর এটার মধ্যে ইউনুসও একটা রোল প্লে করতেছে প্যারিসে বসে বসে। এখন সে ঢাকা দেশে থাকতেও ইউনুস, যার জন্যে সে প্যারিস থেকে বসে বসে ইউনুস বাটপার, বিশ্ব বাটপার এবং মাফিয়া ডন বলি আমি তাকে, সেই ইউনুসও ওখান থেকে রোল প্লে করতেছে যাতে সে প্রেসিডেন্ট হতে পারে। এবং এটাও শুনলাম সে নাকি প্রেসিডেন্সিয়াল রুল জারি করবে যদি প্রেসিডেন্ট সে হয়। এই ৭২-এর কনস্টিটিউশন তার প্রতি তার অ্যালার্জি, সেটাকে অ্যাব্রোগেট করে দিয়ে, এটাকে বাতিল করে দিয়ে সে প্রেসিডেন্সিয়াল স্টাইলে, যেটা এরশাদ করেছিল, প্রেসিডেন্সিয়াল স্টাইলে সে দেশ চালাবার প্ল্যান করতেছে। এই যে কুশীলবরা, তার যে ইউনুসের মানে দোসররা, বা এখন বর্তমানে তারেক জিয়ার দোসর হয়েছে কিছু কিছু লোক, তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ পাওয়ারে আসুক, কারণ তারা জানে আওয়ামী লীগের যে জনগণের যে সাপোর্ট এখন, আগে হয়তো 40% ছিল, এখন সেটা বেড়ে নিশ্চয়ই 70-80%-এর কাছাকাছি চলে গেছে। এইটাতে তারা ভীত হয়ে তারা এখন প্রচার শুরু করেছে শেখ হাসিনা কোনো মতেই আসতে পারবে না। তারপরে একটা অবৈধ কোর্ট তাকে রায় দিয়েছে, সেটাকে নিয়ে তারা উঠে পড়ে লেগেছে। আর সেলিমুল্লাহ খানের কথা যেটা বললেন আপনি তৌফিক, সেটা থেকে আমি বলবো সেলিমুল্লাহ খান এর একটা কন্ট্রোভার্সিয়াল লোক। সে অনেক কথাই, সে মনে করে সে মানে জ্ঞানী, মানে তার চেয়ে জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই দেশের মধ্যে। সে এই যে তার যে একটা এই যে অহমিকা তার মধ্যে ঢুকে গেছে, সেটা থেকে তার পতন হচ্ছে এবং পতন হবেই। এবং সেলিমুল্লাহ খানের মতন বহু এরকম, ফারাজ মাজার একটা আছে, এই যে এই কুশীলব, তারা চাচ্ছে না যে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ তো জনগণের পার্টি, কৃষক মাল্টি ক্লাস পার্টি, এবং আওয়ামী লীগ না আসলে দেশের উন্নতি হবে না, এটা একদম স্পষ্ট। আর শেখ হাসিনাকে তাদের ভয় কেন, কি কারণে তাদের ভয়, এটা প্রশ্ন করে না অনেকে। শেখ হাসিনাকে ভয় কারণ শেখ হাসিনার মধ্যে যে দূরদৃষ্টতা, যে ডাইনামিক এবং যে স্টাবর্ননেস আছে, সেটা অন্য কোনো লিডারশিপের মধ্যে নাই। এবং এখন যে তারেক জিয়া, যে যার বাপে মুক্তিযোদ্ধা ছিল, পরবর্তীতে অবৈধভাবে সে প্রেসিডেন্ট হলো, তার মা এই যে দেশটা চালিয়েছিল, তারা সঠিকভাবে চালনা করে নাই। তাদের কন্ট্রিবিউশনটা কি? তাদের জিয়ার কন্ট্রিবিউশন তো আমরা জানি, জিয়া শত শত মুক্তিযুদ্ধ অফিসারদেরকে মেরেছে, প্রতি রাত্রে সামারি কোর্টে সে মেরেছে। এটা এক সাংবাদিক ছিল, আমি তার পুরা নামটা ভুলে গেছি এখন, ডাকনাম পিন্টু, তার এক তার জাহিদুর রহমান পিন্টু। হ্যাঁ, জাহিদুর রহমান পিন্টু, এই ছেলেটা খুব ইয়াং ছিল তখন, যাই হোক ৭৫ সালে। এই ছেলেটার যে রিপোর্ট গুলা যদি কেউ পড়ে তাহলে দেখবে, বা রিপোর্ট গুলো, টিভি বক্তব্য গুলো যে আমি শুনতাম তখন আওয়ামী লীগের আমলে, জিয়া রহমানের ব্যাপারে সে ভালো রিসার্চ করেছে। এবং কত মুক্তিযুদ্ধ, আমার বন্ধুদেরকে অনেকে মেরেছে সে, জিয়া রহমান আর্মি অফিসার, নতুন বিয়ে হয়েছে, বোধহয় 7 দিনে তার সংসার করেনি, তার লাশ চলে এসছে রংপুর থেকে, তার লাশ চলে এসছে যশোর থেকে। এরকম প্রচুর ইয়াং তখনকার
বয়স ছিল 30-32 বছর বা 33-34 বছর, এইসব অফিসার গুলাকে সে মেরেছে জিয়া রহমান। তো জিয়া রহমানের কন্ট্রিবিউশন দেশের উন্নতি করে দেয়, খাল কেটেছে খালি, আর কিছু করে। একই তার ছেলে তারেক জিয়া ওর খাল কাটছে। এই তারেক জিয়াকে এখন তারা এই কুশীলবরা সেলিমুল্লাহ খান, মাহফুজ আলম, ইফতেখরুজ্জামান, বদ আলম বা বদিউল আলম, তারপরে দেবপ্রিয়, এরকম আরো অনেকগুলো নাম পাওয়া যায়, ফরমার কি হোম মিনিস্ট্রি সেক্রেটারি, তারপরে আরো অনেকে আছে যারা এরা এখন সুশীল সাজতেছে, সেজে তারা চেষ্টা করতেছে আওয়ামী লীগকে যাতে না আসে, আওয়ামী লীগ যাতে দেশের হাল না ধরে। কিন্তু আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যখন হাল ধরেছে দেশের, সে দেশের উন্নতি হয়েছে, দেশের একটা একটা দিকে এগিয়ে গেছে। এরা মৌলবাদী রাষ্ট্র তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। সেলিমুল্লাহ খান তো পুরো মৌলবাদী লোক, এ তো একদম একেবারে মৌলবাদী লোক, কারণ এ মৌলবাদীতে বিশ্বাস করে। এবং তার যে সে যে পুঁথিগত শিক্ষা শিখেছে, তার যে সত্যিকার ভাবে শিক্ষা, তার শিক্ষিত হননি, এটা তার কথাবার্তার থেকে অনেক স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। কারণ সেলিমুল্লাহ খানের যে কি অবস্থা হবে সেটা চিন্তাও করতে পারতেছে না, সে পালিয়ে যেতে পারে। এটা এটা যেরকম এখন কিছু উপদেষ্টা যেরকম পালিয়ে গিয়ে যাচ্ছে, সেইভাবে সে পালিয়ে যেতে পারে। এখন এমনও শোনা যাচ্ছে যে আরেক বাটপার আসিফ নজরুল, যে 26 লক্ষ ভারতীয়দের কথা বলেছিল, প্রমাণ করতে পারেনি, সেও নাকি যে আইন শৃঙ্খলাকে একটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে। এই এই সরকার নির্বাচিত যেভাবেই হোক, নির্বাচিত সরকার পারছে না এই আইন শৃঙ্খলাটাকে সুস্পষ্টভাবে রুল অফ ল এস্টাবলিশ করতে। কারণটা এই আসিফ নজরুল যেভাবে আইন শৃঙ্খলাটাকে ধ্বংস করেছে, কোর্ট সিস্টেমটাকে ধ্বংস করেছে, পুলিশ সিস্টেমটাকে ধ্বংস করেছে, সেই সিস্টেমটাকে উঠিয়ে আনতে বাংলাদেশের যে কোনো সরকারের আগামী 15 থেকে 20 বছর লাগবে। এত তাড়াতাড়ি এটা হবে না, কারণ পুলিশের প্রতি যদি জনগণের আস্থা না থাকে, বিজেপির প্রতি যদি আস্থা না থাকে, র্যাবের প্রতি আস্থা না থাকে, সে দেশে আইন শৃঙ্খলা কেমন করে হবে? পুলিশকে আগে, পুলিশকে জনগণ দেখলে ভয় পেত, এখন ভয় পায় না। আর আর্মিকেও ভয় পায় না, তো আর্মির উপরে আক্রমণ করতেছে। তো এই যে একটা ললেসনেস তারা তৈরি করেছে, এই ললেসনেস গুলাকে উৎসাহ দিচ্ছে এই কুশীলবরা। এই কুশীল যে চক্রটা আছে, এই যারা সবসময় একাত্মবদ্ধ হয়ে, কনসার্টেড এফোর্ট হয়ে তারা অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ভারত এবং অ্যান্টি মুক্তিযোদ্ধা, এবং সর্বোপরি অ্যান্টি বাংলাদেশ। আর বাংলাদেশের কালচার, সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পূর্ণভাবে তারা ধ্বংস করছে, এবং তাকে যাতে ধ্বংস হয়ে যায় সেজন্যই এই উৎসাহটা দিচ্ছে তারা। এদের জি। কারা? আমরা আমরা যারা মানে নিরপেক্ষ না, আমি তো নিরপেক্ষ না, আমি আওয়ামী লীগের সমর্থক একদম স্পষ্টভাবে বলি, এবং আমি আওয়ামী লীগের এই আওয়ামী লীগের সভাপতিও। তো আমি বলবো যে তারা আওয়ামী লীগের এগেনস্টে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এগেনস্টে তারা কনসার্টেড এফোর্ট করে প্রচার করতেছে, এই জন্যে যে তারা ভীত, যে তারা জানলে তারা ইন্ডিমিনিটিতে দিয়ে রেখেছে, ইন্ডিমিনিটি তখন এটা পাবে না, এবং এর জন্যে তাদেরকে খেসারত দিতে হবে। এই ভয়ে ভীত হয়ে এখন আবোল তাবোল বকতেছে। এই আজকে এটা বলে তো কালকে আর একটা বলে। তো এর মধ্যে দেখা যাচ্ছে বিএনপি যেসব রাজনীতিবিদরা আছে, তারাও আবোল তাবোল বকতে আরম্ভ করেছে। যেরকম আজকে মির্জা ফখরুল বলেছে যে আমি গ্রামে গিয়ে থাকবো, ঢাকা শহর পলিউটেড হয়ে গেছে। কেন? উনি এতদিন জানতো না? উনি তো, ওনার ওটা আর একটা টপিক, ওটা অন্যভাবে আলাপ করা যেতে পারে। জি। না, আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আহ, এই যাদের কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, আপনি বললেন এবং সবাই যারা দেখছে যে শেখ হাসিনা ফেরার ঘোষণার পরপরই যারা খুব উৎকণ্ঠিত হয়ে আছে এবং যারা তাদের বিভিন্ন আচরণে বুঝিয়ে দিচ্ছে যে তারা যে কোনো ভাবে শেখ হাসিনার ফেরা ঠেকাতে চান, কিন্তু এই চক্রটি তো আসলে ডক্টর ইউনূসের একেবারে ডান হাত বাম হাত যাই বলি, তারা কোর গ্রুপের লোক। তো ডক্টর ইউনূসের যে অনুসারী যারা ছিলেন তারা তো এতদিন বলে আসছিলেন যে শেখ হাসিনাকে ধরে বেঁধে নিয়ে আসবেন, তাকে কেন পাঠায় না, এই জন্য বারবার চিঠি দিয়েছে ভারতে, বিভিন্ন ভাবে দেশে এনে ফাঁসিতে ঝুলাবেন, এটা সেটা। এনসিপির এরাও তো বহু মিছিল বিক্ষোভ করেছে, তাকে কেন আনা হচ্ছে না, দেরি করে কেন, এই অবস্থা। কিন্তু তারা এখন হঠাৎ করে কেন, যখন শেখ হাসিনা যখন নিজ থেকে ঘোষণা দিলেন তিনি নিজে আসবেন, তখন তাদের অবস্থানটা কেন পাল্টে গেল? তারা এখন আবার উল্টে কেন ঠেকাতে চায়? না, এটা
তখন এটা তো ইউনুসের দোষ, এর মধ্যে কোনো ইউনুসের একটা মাস্টার প্ল্যানও আছে, তারেক জিয়াকেও সে গায়েব করে দিতে পারে। তো তখন তারা চাইছিল যে কোনোভাবে হাসিনাকে ঝুলাবে, যে কোনো ভাবে তারা প্রতিশোধ নিতে চাচ্ছিল, কারণ তখন তাদের নিজস্ব ইচ্ছা ছিল, প্লাস তারা যেটা 2007 সালে করতে পারেনি, তারা মনে করছিল ফাঁসির অবৈধ রায় দিয়ে অবৈধ কোর্টের মাধ্যমে তারা ফাঁসি দিবে, এবং জামাত যে যুদ্ধাপরাধী যারা আছে সেই সবে তাদের যে আত্মীয় স্বজনরা এবং যুদ্ধাপরাধী যারা এখনো বাইরে আছে, যারা সশ্রম কারাদণ্ড পেয়েছে বা তারা ফাঁসি কাষ্ঠে যে না ঝুলে তারা বেরিয়ে এসছে, যারা জেল থেকে বের করে দিয়েছে ইউনুস, বাটপার ইউনুস যে বার করলো, তো তারা ইউনুসের দোষর, এর মধ্যে কোনো ভুল নাই। তারা কিন্তু এখন বিএনপিরও দোষর হচ্ছে, কারণ যদিও বিএনপি পুরোপুরি তাদেরকে মানে অ্যাকনলেজ করে নাই, কিন্তু তারা 100% ইউনুসকে তো তারাই বসিয়ে এখন যেতে দেখেছি তাদের মানে তারা যে উদ্দেশ্যে বসিয়েছে সেই উদ্দেশ্য তাদের সাধিত হয়নি। এখন হাসিনা যখন অ্যানাউন্স করলেন, যখন বললেন যে আমি আসছি, তোমরা প্লেন পাঠাও, তোমরা কোন জেল রাখো, তোমরা কোন ফাঁসি রেডি করো, দেখি আমি আসতেছি, তোমরা এইটা তারা আশা করে নাই যে হাসিনা নিজের থেকেই বলবে। যদিও তারা চিঠির পর চিঠি পাঠিয়েছে, যে পররাষ্ট্র উপদেষ্টা ছিল যে তৌহিদ, সে কয়েকবার বলেছে, কিন্তু তার কথা ভারত পাত্তাই দেয়নি। চিঠি পৌঁছেছে কিনা তাও জানে না দিল্লি পর্যন্ত, তার আগেই হয়তো সেটা ডিস্ট্রয় হয়ে গেছে বা লস্ট ইন দ্য স্পেস, সেটা হতে পারে যদি ইমেলে পাঠিয়ে থাকে। তো এইটা ভারত তাদেরকে টোটালি ইগনোর করেছে, যার জন্যে এটা ওর কার্যকরিত হতেই পারে না, কারণ উনি তো প্রিজনার না, উনি তো মানে কোনো মতেই ভারতে বাংলাদেশ সরকারিভাবে সে সেলিউট দিয়ে তাকে হেলিকপ্টারে উঠিয়েছে বঙ্গভবন থেকে, সেই হেলিকপ্টার থেকে তাকে সেলিউট দিয়ে সামরিক বিমানে উঠেছে, সেই সামরিক বিমানটা স্কোর্ট করে নিয়ে গেছে রাফায়েল বিমানটা ইন্ডিয়ার, নিয়ে দিল্লিতে নেমেছে। তো ইনি তো একটা বেসিক্যালি প্রাইম মিনিস্টার হিসাবেই সে ওখানে পৌঁছেছিল। তো অবভিয়াসলি এরা যে অবৈধ সরকার ইউনুসের যে যে আন্দোলনটা করে, ছাত্ররা আন্দোলনকে ক্যাপিটালাইজ করে ইউনুস যে বসতে বসলো, এদের দ্বারাই এই বাটপার গুলা, সেলিমুল্লাহ বাটপার আর মতির রহমান মতি বাটপার, কি মাহফুজ আলম আর এক বাটপার, আসিফ নজরুল বাটপার, এইসব বাটপার গুলা যখন এই সোকল্ড কুশিল গুলা যখন সামনে এসে যখন পারলো না ওটা করতে, তখন এখন এরা অন্যভাবে প্রেশার দিচ্ছে, না উনি আসবে না, উনি আসবে না, উনি আসতে পারেনি না এখানে, কারণ ওনাকে প্রেশারাইজ করে, যদি এইটা নেগেটিভ, এটাকে বলে আপনার একটা সিস্টেম আছে, আপনি যদি নেগেটিভ প্রচার করেন ওটার পজিটিভ ইম্প্যাক্ট হয়। হ্যাঁ, তো এরা করে এটা আরো করছে কি, আমাদের ছেলেপেলেদেরকে আরো স্ট্রঙ্গার বন্ডেজের মধ্যে আনতেছে। ঠিক আছে, তোমরা চ্যালেঞ্জ চাচ্ছ, দে আর চ্যালেঞ্জিং দ্য অথরিটি অফ দি আওয়ামী লীগ, ইউনাইটেড আওয়ামী লীগস টু পার্টিসিপেট ইন দ্য কামিং ইলেকশন অথবা কামিং ফরওয়ার্ড, যে সেটা রাজনীতিতে ফিরে আসবে। সেটা এখনো তো কানাঘুষা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নাকি নেক্সট পার্লামেন্টে উঠিয়ে দিবে, জানি না এটা কতদূর সত্য, কিন্তু এরা যে আগে চেয়েছে এখন কেন উল্টা চাচ্ছে, এটার স্পষ্ট একটা এক্সপ্লেনেশন হচ্ছে, আগে তারা চেয়েছিল তাকে মেরে ফেলবে, এখন দেখতেছে ইন্টারন্যাশনাল প্রেশার, আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধটা, তাতে ভূ রাজনীতির অনেক প্রেশার চেঞ্জ হয়েছে, চায়না রাশিয়া এক হয়েছে, এবং ভারতও একদিকে আছে, ভারতের প্রেশারও আছে, শুধু ভারত না, মানে রাশিয়া চায়নারও প্রেশার আছে এই সরকারের উপরে, যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, এবং এটা দেখতেছে যে রাস্তা যখন ক্লিয়ার, তখন এদের ব্যবসা তো মাঠে মারা যাচ্ছে, এরা তো আর ব্যবসা করতে পারবে না। তো এরা যদি ব্যবসা করতে পারবে না, এবং এরা যেভাবে যে হিউম্যান রাইটস ভায়োলেশন ব্যবসা করেছিল আওয়ামী লীগের আমলে, সেটা পারবে না, এটা পারছেও না করতে, যার জন্য তারা উঠে পড়ে লেগেছে এইসব কুশীলরা। এবং তার মধ্যে এখানে নেতাকে বলা খুব মুশকিল, এটা সবকটাই নেতা, সবকটাই হচ্ছে গিয়ে বধ, এবং সবকটাই হচ্ছে মতলববাজ, এদের মতলব একটাই, আওয়ামী লীগকে ধ্বংস করা এবং শেখ হাসিনাকে মেরে ফেলা, এটাই তাদের টার্গেট, আর কোনো টার্গেট নাই তাদের, কারণ তারা এখন বয়ান চেঞ্জ করতেছে,
যে চ্যালেঞ্জ নিয়েছে, যখন এই চ্যালেঞ্জের তার মোকাবিলা করবে। আওয়ামী লীগের আহ, কার্যকলাপ তারা আওয়ামী লীগ চালিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে, যেভাবে চলছে সেভাবে চলবে, সেটা তারা সহ্য করতে পারতেছে না। এবং এইটা এটা একদিন না একদিন এইসব কুশীলরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে, এর মধ্যে কোনো ভুল নাই এখন। কারণ এখন আমরা যখন ফিরে আসবো, আওয়ামী লীগ যখন ফিরে আসবে, তখন আমাদের একটাই কর্তব্য হচ্ছে রাজাকার মুক্ত বাংলাদেশ, এবং এসব সো কল সুশীল বা কুশীল যেগুলাকে বলি আমি, সেই কুশীলদেরকে মুক্ত করার জন্য, কুশীল থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে উন্নতির দিকে। কারণ আওয়ামী লীগ সরকার মানেই উন্নতির সরকার।